আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি পূর্ব পশ্চিমে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলি। সৌদি রাজপুত্র আব্দুল আজিজ মারা গেছেন। ইসরায়েলের সঙ্গে আমিরাতের চুক্তির বিষয়ে যা বলছে সৌদি আরব। চীনা প্রভাব ঠেকাতে মালদ্বীপে বিনিয়োগ ভারতের। মোদিকে নেপালে প্রধানমন্ত্রীর ফোন। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের অস্ত্র চুক্তিতে ক্ষিপ্ত চীন। করোনার টিকা উৎপাদন শুরু করেছে রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সৌদি আরবের প্রয়াত বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজের ছেলে রাজপুত্র আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আজিজ বিন তুর্কি আল সাউদ মারা গেছেন। গতকাল সৌদির রাজধানী রিয়াদে তার জানাজা অনুষ্ঠিত হবে। দেশটির বার্তা সংস্থা এসপি এর বরাত দিয়ে আরব নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। 1962 সালে 27 অক্টোবর রাজপুত্র আব্দুল আজিজ রিয়াদে জন্মগ্রহণ করেন। সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজের পঞ্চম পুত্র ছিলেন তিনি। ব্রিটেনের হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন তিনি এবং অর্থনীতি বিষয়ে ডিগ্রিও অর্জন করেছেন তিনি। 1991 সাল থেকে সৌদি আরবের ন্যাশনাল গার্ডে বিভিন্ন পদে দায়িত্ব পালন শুরু করেন তিনি। যুবরাজ আবদুল্লাহ বিন আব্দুল আজিজের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। 2011 সালে বাদশাহ আবদুল্লাহর পক্ষ থেকে উপপররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি। এদিকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক প্রক্রিয়া শুরুর প্রতিক্রিয়ায় মুসলিম বিশ্বে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হলেও এই বিষয়ে এখনও নীরব বিশ্বের অন্যতম প্রধান মুসলিম দেশ সৌদি আরব। গতকাল পর্যন্ত সৌদি আরব ও দেশটির নিয়ন্ত্রণে পরিচালিত আরব লীগ এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি বলে জানিয়েছে আনাদুল এজেন্সি। উপসাগরীয় দেশগুলোর মধ্যে সর্বপ্রথম মিশর চুক্তিটি সরাসরি সমর্থন করে। এরপর সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র বাহরাইন এবং ওমানও সংযুক্ত আরব আমিরাতকে অভিনন্দন জানিয়েছে। অন্যদিকে ফিলিস্তিন, তুরস্ক, ইরান সহ বিশ্বের অনেক দেশ ইসরায়েলের সঙ্গে এমন কূটনৈতিক সম্পর্কের নিন্দা জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের অন্যতম মিত্র সৌদি আরব এই চুক্তির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। এছাড়া আরব লীগের পক্ষ থেকেও নিন্দা বা প্রতিক্রিয়া জানানো হয়নি। বিষয়টি নিয়ে কার্যত নীরবতা অবলম্বন করছেন তারা। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল সাইফ এরাকাত বলেছেন, এমন চুক্তির নিন্দা না জানিয়ে কোনো বিবৃতি না দিলে আরব লীগের সেক্রেটারি জেনারেল আহমেদ আব্দুল গায়াতের পদত্যাগ করা উচিত। মুসলমানদের প্রথম কিবালার দখলদার ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ কথিত শতাব্দীর সেরা চুক্তির নামক পরিকল্পনারই অংশ বলে বিশ্লেষকরা উল্লেখ করেছেন। ইসরায়েল আশা করছে আরও আরব দেশ শীঘ্রই আমিরাতের মতো পদক্ষেপ নেবে এবং বাহরাইন হবে এক্ষেত্রে দ্বিতীয় দেশ। অন্যদিকে মালদ্বীপে ক্রমবর্ধমান চীনা প্রভাব ঠেকাতে একটি প্রকল্প বাস্তবায়নে $50 কোটি প্যাকেজ ঘোষণা করেছে ভারত। রাজধানী মালের সঙ্গে 3টি দ্বীপকে সংযুক্ত করতে ওই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। দ্বীপরাষ্ট্রটিতে চীনের প্রভাবের হ্রাস টেনে ধরতেই গতকাল এই ঘোষণা করেছে নয়াদিল্লি। সুন্দর সমুদ্র সৈকত ও সুনীল জলের জন্য বিখ্যাত ভারতীয় মহাসাগরীয় দ্বীপটিকে নিজেদের BRI উদ্যোগের জন্য গুরুত্বপূর্ণ মনে করছে চীন। গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদের সঙ্গে কথা বলেন। মালের ওই সংযোগ প্রকল্পটিতে $10 কোটি অনুদানের ঘোষণা দিয়েছেন জয়শঙ্কর। বাকি $40 কোটি লাইন অব ক্রেডিট হিসেবে দেবে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মালের সঙ্গে গুলহিফাহু ও থিলাফুসি দ্বীপের সংযোগ মালদ্বীপের সবচেয়ে বড় বেসামরিক অবকাঠামো প্রকল্প থেকেই যাচ্ছে। 2018 সালে নির্বাচনে চীনপন্থী প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের পরাজয় এবং নয়া প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিহের নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর থেকে দ্বীপরাষ্ট্রটিতে কূটনৈতিক প্রভাব বাড়িয়ে চলেছে ভারত। অর্থ পাচার ও অর্থের বিনিময়ে চুক্তি হস্তান্তরের অভিযোগে গত বছর ইয়ামিনকে 5 বছরের কারাদণ্ড দেন দেশটির আদালত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 2018 সালের নভেম্বর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিহের নেতৃত্বে ভারত ও মালদ্বীপ তাদের অংশীদারিত্বের নাটকীয় ধাপে পৌঁছেছে এবং আমাদের এই টেকসই সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের উপর নির্ভরশীল। এদিকে কালাপানি সীমান্ত নিয়ে দুই দেশের বিতর্কের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে কথা বলেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। গতকাল ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে ফোন করে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান তিনি। সেই সময় দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়ে কথা বলেন। সম্প্রচার মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এইসব তথ্য জানা গেছে। সম্প্রতি ভারতের কিছু অংশ যুক্ত করে নতুন মানচিত্র প্রকাশ করে নেপাল। এটি দেশটির পার্লামেন্টে অনুমোদনও পায়। ওই নতুন মানচিত্রে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের লিপুলেখ, কালাপানি,
লিম্পিয়া ধোয়ার অঞ্চলগুলোকে নেপালের ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়েছে। এই নিয়ে সম্প্রতি দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। তবে সেই উত্তেজনা চলার মধ্যেই বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে ভারত ও নেপালের কর্মকর্তারা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী 18 আগস্ট ওই বৈঠক হতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গতকাল টেলিফোন করেন নেপালের প্রধানমন্ত্রী। ভারত সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, ফোনালাপে ভারতীয় প্রধানমন্ত্রীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান ওলি। অপরদিকে করোনা ভাইরাসের মহামারী মোকাবেলায় নেপালকে সহায়তা অব্যাহত রাখার কথা জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টেলিফোন করে কথা বলার জন্য তাকে ধন্যবাদও দেন মোদী। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে $6,020 কোটি অস্ত্র চুক্তি করেছে তাইওয়ান। এতে ওই দুই দেশের সঙ্গে সঙ্গে চীনের উত্তেজনাও বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। গতকাল ওয়াশিংটন জানায়, নতুন এই চুক্তির মাধ্যমে তাইওয়ানের কাছে 90টি F-60 জঙ্গি বিমান বিক্রি করবে ট্রাম্প প্রশাসন, যা আগামী 10 বছর ধরে ধারাবাহিকভাবে তাইওয়ানের কাছে পাঠানো হবে। আর তাইপে এবং ওয়াশিংটনের মধ্যে অস্ত্র চুক্তিটি এই যাবৎকালের সবচেয়ে বড় অস্ত্র চুক্তি। F-60 প্রযুক্তির সর্বাধিক ভার্সনের যুদ্ধ বিমানগুলো কিনছে তাইওয়ান। চুক্তির পরেই চীন মার্কিনদের হুঁশিয়ারি করে বলেছে, তাইওয়ানকে F-60 বিমান সরবরাহ করা হলে ওয়াশিংটনকে এর পরিণতি ভোগ করতে হবে। যদিও বেইজিং আগে থেকেই তাইওয়ানের সঙ্গে অস্ত্র চুক্তি করা থেকে বিরত থাকতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়ে আসছে। জানা যায়, 1992 সালে তাইওয়ানকে সর্বপ্রথম আধুনিক ও উন্নত মানের জঙ্গি বিমান সরবরাহ করে যুক্তরাষ্ট্র। তাইওয়ানকে আলাদা করে অস্ত্র সরবরাহ করা হলে এক চীন নীতির লঙ্ঘন হবে বলে জানায় চীন। এদিকে রাশিয়া তাদের তৈরি কোভিড-19 এর সম্ভাব্য টিকার উৎপাদন শুরু করেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে টিকা উৎপাদন শুরুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রুশ স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে দাবি করে, উৎপাদন শুরু হওয়ার 2 সপ্তাহের মধ্যে এই টিকা প্রয়োগ করা শুরু হবে। স্নায়ুযুদ্ধ যুগে মহাকাশ জয়ে অবদান রাখা সাবেক সোভিয়েত ইউনিয়নের কৃত্রিম উপগ্রহ স্পুতনিক এর নামে রাশিয়া তাদের কোভিড-19 টিকার নাম রেখেছে। গত সপ্তাহে বিশ্বের প্রথম দেশ হিসেবে রাশিয়া কোভিড-19 এর টিকা ব্যবহারের অনুমোদন দেয়। মস্কোর গামালিয়া ইনস্টিটিউটের বানানো ওই টিকা মানবদেহে পরীক্ষামূলক ব্যবহারের পর 2 মাসও পেরোয়নি। এমনকি এর তৃতীয় বা চূড়ান্ত ধাপেও পরীক্ষা হয়নি। তার আগেই দেশটির সরকার গণহারে টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া নিয়ে বিশ্বজুড়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। তড়িঘড়ি করে কোভিড-19 টিকার অনুমোদন দেওয়ায় এবং টিকা সম্পর্কে পর্যাপ্ত তথ্য উপাত্ত না থাকায় খোদ রাশিয়ার বেশিরভাগ চিকিৎসক এই টিকা নিতে অস্বস্তি বোধ করেছেন বলে এক জরিপে উঠে এসেছে। রাশিয়ার 3000-এর বেশি চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞের ওপর এই জরিপ চালানো হয়। টিকাটি তৃতীয় ধাপে চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা শেষ না হয় এই অস্বস্তি, বলেছেন বেশিরভাগই চিকিৎসক। তবে রুশ স্বাস্থ্যমন্ত্রীর দাবি, তাদের টিকা অত্যন্ত কার্যকর এবং নিরাপদ। 20টির মতো দেশ এরই মধ্যে রাশিয়ার টিকা নিতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে মস্কো। সেই দেশগুলোর একটি ভিয়েতনাম। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আন্তর্জাতিক অঙ্গনের সকল খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।